নমস্কার সবাইকে, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি প্রাইমারি ইন্টারভিউ সম্পর্কিত একটি ভিডিও। এই ভিডিওটিতে আপনারা প্রশ্ন এবং তার সাথে উত্তর সবটাই পেয়ে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পুরোটা দেখুন। প্রথমেই প্রশ্ন আছে, প্রাথমিক শিক্ষা বলতে কী বোঝায়? প্রাথমিক শিক্ষা স্তর হলেও সমগ্র শিক্ষাকালীন এমন একটি স্তর যে সময়টা বিশেষ করে প্রত্যেক শিশুরই শিক্ষালয়ে থাকা উচিত। প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী বা পঞ্চম শ্রেণী পর্যন্ত, অর্থাৎ 3 বছর বয়স থেকে 10 বছর বয়স পর্যন্ত হলো এই স্তরের শিক্ষাকাল। এই শিক্ষা হলো অপরিহার্য, সর্বজনীন এবং সাধারণধর্মী। পরবর্তী প্রশ্ন, প্রাথমিক বা উচ্চ প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন বলে আখ্যা দেওয়া হয় কেন? সুস্থ সার্থক জীবনযাপনের জন্য এই শিক্ষা একান্তই প্রয়োজন। ব্যক্তিসত্তার ন্যূনতম ও সুষম সর্বাঙ্গীন বিকাশ ঘটায় এই শিক্ষা। তাই বিশেষ শিক্ষা হিসেবে নয়, বিশেষ শিক্ষার ভিত্তিভূমি গঠনে প্রত্যেক ব্যক্তিকেই সুখ নাগরিকতা দানের জন্য এই শিক্ষাকে সার্বজনীন রূপে আখ্যা দেওয়া যায়। পরের প্রশ্ন, প্রাক প্রাথমিক শিক্ষার রূপকার কারা ছিলেন? উত্তরটি হলো রুশো, পেস্তালসি, ফ্রয়েবেল, মাদাম মারিয়া মন্তেশ্বরী, গান্ধীজি প্রমুখ শিক্ষাবিদ ছিলেন প্রাক প্রাথমিক শিক্ষার রূপকার। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ডের গুরুত্বপূর্ণ উপাদানগুলি কী কী? খেলার সরঞ্জাম, রবারের রিং, স্কিপিং দড়ি ইত্যাদি, সাংস্কৃতিক সরঞ্জাম, বাঁশি, করতাল ইত্যাদি, পুস্তক, কুইজ বুক, বাংলা অভিধান, জানবার কথা ইত্যাদি, এবং প্রদীপন, ম্যাপ, গ্লোব, চার্ট, এগুলি হলো অপারেশন ব্ল্যাকবোর্ডের গুরুত্বপূর্ণ উপাদান। পরবর্তী প্রশ্ন হচ্ছে, অতীতে প্রাক প্রাথমিক শিক্ষার সঙ্গে বর্তমানে প্রাক প্রাথমিক শিক্ষার পার্থক্য কীরূপ? অতীতের প্রাক প্রাথমিক শিক্ষা ছিল সম্পূর্ণ অনিয়ন্ত্রিত, কিন্তু বর্তমান প্রাক প্রাথমিক শিক্ষা মূলত নিয়ন্ত্রিত। পূর্বে শিশু জন্মানোর পর থেকে শুরু করে প্রথাগত প্রাথমিক শিক্ষা ধর্মের পূর্ব পর্যন্ত পরিবারের পরিবেশের মধ্যে এই শিক্ষা গ্রহণ হতো, কিন্তু পরবর্তীকালে শিক্ষাকে পরিকল্পিত করার উদ্দেশ্যে বিশেষ প্রতিষ্ঠানের প্রয়োজন হয়। আগের সিলেবাস আর এখনের সিলেবাসের মধ্যেও কিন্তু ওই জন্য বিস্তর ফারাক। এখন কি আমরা বিভিন্ন গল্পের ছলে বা বিভিন্ন গানের ছলে আমরা শিশুদেরকে শিক্ষা দান করে থাকি। আগেকার দিনে কিন্তু এই ব্যবস্থাটা ছিল না। পরবর্তী প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারায় প্রাথমিক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়ে কোনো প্রকার কর্মসূচি গ্রহণের কথা বলা হয়? উত্তরটি হচ্ছে সংবিধানের 45 নম্বর ধারায় 6 থেকে 14 বছর বয়সে প্রতিটি শিশুকেই 10 বছরের মধ্যে সর্বজনীন বাধ্যতামূলক অবৈতনিক প্রাথমিক শিক্ষাদানের ক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যবস্থা সম্বন্ধে লিপিবদ্ধ করা হয়েছে। গণতান্ত্রিক হলেও সমাজতান্ত্রিক ভারতে এই বয়সে শিশুদের প্রাথমিক শিক্ষার ব্যবস্থা না হলে দেশের সমাজের অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নতিসহ সামগ্রিক বিকাশ ব্যাহত হতে বাধ্য। পরের প্রশ্ন, বর্তমানে উচ্চ প্রাথমিক শিক্ষার প্রসারে উল্লেখযোগ্য দুর্বলতম অংশগুলি কী কী? দেখুন, প্রাথমিক শিক্ষা পরিপূর্ণভাবে বাধ্যতামূলক ও সার্বজনীন করায় সরকারের অক্ষমতা, শিক্ষা সমান অধিকার, সামাজিক সাম্য প্রতিষ্ঠা, এই দুই উদ্দেশ্যকে গুরুত্ব সহকারে কার্যকরী করার অভাব, প্রাথমিক অবৈতনিক শিক্ষা সার্বজনীন সার্বিক উন্নয়নের ক্ষেত্রে বিনামূল্যে বইয়ের ব্যবস্থা এবং টিফিনের ব্যবস্থা, প্রয়োজনীয় উপকরণগুলি ব্যবস্থার ক্ষেত্রে সরকারের যথাযোগ্য কার্যকরী ভূমিকার অভাব এবং পরিপূর্ণভাবে অপচয় অনুন্নয়ন রোধে ব্যর্থতা। পরের প্রশ্ন কি বলা হয়েছে? যে সকল শিশু বিদ্যালয়ে ড্রপ আউট তাদেরকে বাধ্যতামূলক শিক্ষার আওতায় কীভাবে আনা যায়? দেখুন, এই ড্রপ আউটের ব্যাপারটা কিন্তু এখনকার দিনে খুব বেশ একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তার জন্য আপনারা দেখতে পাবেন যে অনেক শিক্ষকই কিন্তু ক্লাস করার সাথে সাথে যে সমস্ত স্টুডেন্টরা ক্লাসে যায় না, অর্থাৎ অধিকাংশ দিন অনুপস্থিত থাকে, তাদের বাড়ি গিয়ে কিন্তু কারণ যাচাই করে আসে যে তারা কেন আসছে না বিদ্যালয়ে। তো ওই ড্রপ আউট সমস্যাটাকে কিন্তু এড়ানোর জন্যই বা ড্রপ আউট সমস্যাটাকে বাদ দেওয়ার জন্যই কিন্তু এই কার্যকলাপটা করা হয়ে থাকে। তাহলে উত্তরটি কীভাবে দেওয়া যেতে পারে? এই সকল শিশুকে প্রথা বহির্ভূত শিক্ষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা দান করতে হবে। এই ধরনের শিক্ষা হবে শিশুকেন্দ্রিক। শিক্ষার্থীর শিক্ষণের ওপরে বেশি জোর দিতে হবে। এই সকল শিক্ষণের জন্য উৎকর্ষমূলক পদ্ধতি অনুসরণ করতে হবে এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। অনেক ক্ষেত্রে গরিব শিশুর আন্তরিক ইচ্ছা থাকা সত্ত্বেও আর্থিক অভাবে তরুণরা বিদ্যালয়ে পড়াশোনা করতে আসতে পারছে না।
এক্ষেত্রে আপনি কি করবেন? সরি, এই উত্তরটা এখানেই শেষ। এখানে ধরুন আরেকটা প্রশ্ন আছে যে অনেক ক্ষেত্রেই ধরুন কোনো গরিব শিশু আন্তরিক ইচ্ছা আছে, কিন্তু তা সত্ত্বেও আর্থিক অভাবে সে কিন্তু বিদ্যালয়ে আসতে পারছে না। তো এটার উত্তর এখন কি হতে পারে? এখন আপনারা জানেন যে এখন হচ্ছে যে পুরোটাই শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ অবৈতনিক শিক্ষা ব্যবস্থা, এবং আপনাকে এটা বাড়ি গিয়ে বোঝাতে হবে। তাছাড়া সে মধ্যাহ্নকালীন আহার বা মিড ডে মিল পাচ্ছে, সেটা আপনাকে বাড়িতে গিয়ে বোঝাতে হবে, এবং পরিবারের সম্পর্কে আলোচনা করে, পরিবারের বাকিদেরকে আলোচনা করে এই আশ্বাসটা দিতে হবে আপনাদেরকে। গ্রামাঞ্চলে প্রাথমিক শিক্ষা এবং শহরের প্রাথমিক শিক্ষার মধ্যে কী রূপ পার্থক্য? শহরাঞ্চলে প্রাথমিক শিক্ষার পূর্বে মন্তেশ্বরী বা কিন্ডারগার্টেন প্রভৃতি প্রাক-প্রাথমিক শিক্ষা ব্যবস্থার প্রচলন আছে, কিন্তু গ্রামাঞ্চলে প্রাথমিক শিক্ষার পূর্বে শিশু শ্রেণী শুধু রয়েছে। এছাড়াও গ্রামাঞ্চলে বিদ্যালয়ের সংখ্যা, উপযুক্ত উপকরণের পরিমাণ, পর্যাপ্ত শিক্ষকের সংখ্যা, বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতির হার, পরিকাঠামোগত বৈশিষ্ট্য ইত্যাদিরও অনেক ঘাটতি দেখা যায় শহরাঞ্চলের তুলনায়। শহরে মানে দেখবেন অনেক শিক্ষক যেতে চায়, কিন্তু গ্রামাঞ্চলে অনেক শিক্ষক কিন্তু পোস্টিং নিতে চায় না। তাহলে সেক্ষেত্রে কি শিক্ষকের কিন্তু অভাব গ্রামগুলিতে দেখা যায়। তাছাড়া উপকরণের অভাব তো রয়েইছে। এছাড়া রয়েছে সচেতনতার অভাব শিক্ষা বিষয়ে। তো এই বিষয়গুলো কিন্তু পার্থক্য থেকেই যায়। তো এই পার্থক্যটাকে আমাদেরকে একদিন দূর করতে হবে, এবং সবাইকে এই শিক্ষা ব্যবস্থার, অবৈতনিক শিক্ষা ব্যবস্থার মধ্যেই আনতে হবে। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।